টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে, সুতরাং ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা সারা বছর ট্যাক্স দিই, অনেক পরিশ্রমের টাকা আমরা এখানে ঢেলে দিই, বছর শেষে আশা করি যে একটা বড় ধরনের রিফান্ড পাবো। তো সেটি আজকে আমাদের আলোচনার বিষয়, যে আজকের এই বিগ বিউটিফুল বিলের আওতায় আইনসম্মতভাবে কীভাবে সবচেয়ে বেশি ট্যাক্স রিফান্ড পাবো, এবং সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশান নাকি আইটেমাইজড ডিডাকশান কোনটা নিলে সুবিধা হবে, বা সঠিক ফাইলিং স্ট্যাটাস নির্বাচনটা কিভাবে করব, কিভাবে করলে আমার ট্যাক্স রিফান্ডটা বাড়তে পারে, ট্যাক্স প্রিপেয়ারের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটিও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। ওভারটাইম আয়ের ঠিকঠাক হিসাব রাখাটা কতটা জরুরি, সব ডিডাকশান এবং ট্যাক্স ক্রেডিট যেন আমরা ভুলে না যাই, সেটাও যেন আমরা খেয়ালে রাখি, এবং আপনার ট্যাক্স রেট কিভাবে হিসেব করা হয় এটাও একটা জরুরি বিষয় এই ট্যাক্স রিফান্ড বৃদ্ধি পাওয়ার কারণে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ট্যাক্স বা আর্থিক বিষয়ে তো আপনাদের নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব মোহাম্মদ হাশেম MBA, IRS এনরোলড এজেন্ট এবং প্রেসিডেন্ট এবং CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। মোহাম্মদ হাশেম, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমি জানি আপনার সারা দিন কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে এবং ভীষণ ক্লান্ত, এবং আপনি একটা সময় আসতেও চাননি, আমি জোর করে আপনাকে নিয়ে এসেছি, কারণ আমি জানি আপনার কথা শুনবার জন্য অনেক দর্শক বসে থাকে, এবং আপনার পরামর্শ পেয়ে অনেকে নির্ভুলভাবে এবং তাদের ট্যাক্স রিফান্ড অনেক বেড়ে যায়, সেটা আমি জানি। সেটার কারণে আপনাকে অনুরোধ করেছিলাম। তো যাই হোক, আমরা আজকে এই বিগ বিউটিফুল বিলের আওতায় আইনসম্মতভাবে কিভাবে সবচেয়ে বেশি ট্যাক্স রিফান্ড পাওয়া যেতে পারে, এবং শুরুতে আমি অনেকগুলো বিষয় বলেছিলাম, স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা আইটেমাইজড ডিডাকশন, এই নানান বিষয় আপনি আলোচনা করেন, এবং শুরুতেই যেটা বলেছে, অনেক দর্শক আপনার আলোচনার জন্য বসে থাকে, সেটা যাতে তাদের স্বপ্নটা পূরণ হয় সেই বিষয়ে। জনাব মোহাম্মদ হাশেম। ধন্যবাদ রানা ভাই, অলসো ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা সব সময় এই বছর আমরা এই বিগিনিং থেকে এই গত সেভারাল মান্থ আগে থেকেই বলতেছি, এই বিকজ অফ বিগ বিউটিফুল বিল আন্ডারে এবার যে কোনো বারের তুলনায় আপনারা রিফান্ড বেশি পাবেন। কিন্তু এখন অফিসে এসে দেখা যাচ্ছে যে হাশেম ভাই রিফান্ড তো পাচ্ছি না, ওয়াই কি কারণে আমরা রিফান্ডটা আগের মতো কিংবা মানে বেশি দেখা যাচ্ছে না। সো দের ইজ রিজন, এটা হচ্ছে এক একজনের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ডিফারেন্ট, এটা এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে বিকজ অফ ওয়ান বিগ বিউটিফুল বিল, এটা পাস হয়েছে 4th of July, এখানে কিন্তু আপনার ইনকামের ট্রাশ হোল্ডটা বাড়িয়ে দিয়েছে। ইটস মিনিং দ্যাট আপনার ইনকাম, আপনার গ্রোস, এইটা ট্রাশ হোল্ডটা বেশি হবে, ট্যাক্সটা কম কাটবে। সো আমরা যদি কম্পেয়ার করি লাস্ট ইয়ারের সাথে, লেটস আপনি 100,000 যদি 10% আপনার ডিডাকশান হয় $10,000, কিন্তু এই বছর আবার 100,000 যদি আপনার W2তে আসে, সেক্ষেত্রে আপনার ট্যাক্সটা আরও কম কাটা হচ্ছে। সো প্রথম ধাক্কায় হচ্ছে আপনার ট্যাক্সটা কম কাটা হচ্ছে বিকজ অফ ওয়ান বিউটিফুল বিলের আন্ডারে ট্রাশ হোল্ডটা বাড়িয়ে দেওয়ার কারণে আপনার ট্যাক্সটা কম, মানে উইথহোল্ডটা কম হচ্ছে। এই জন্য আপনার সামটাইম ইভেন দো আপনার রিফান্ড বেশি আসতেছে, কিন্তু বিকজ অফ আপনার উইথহোল্ডিংটা কম, সেক্ষেত্রে আপনার কম আসতেছে বা সিমিলার রিফান্ডটা আসতেছে। এটা এক নাম্বার। নাম্বার 2, আমরা যেটা দেখতেছি যে অনেক স্ট্যান্ডার্ড ডিডাকশান, মানে আইটেমের ডিডাকশান, আপনারা যারা ট্যাক্স রিটার্ন করেন, যাদের বাড়ি আছে, যারা বড় রকমের একটা ডোনেশন দেন, কিংবা মেডিকেল এক্সপেন্স আছে, এবং গ্যাম্বলিং লস আছে, এবং আপনার স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, এবং যাদের ইনকাম হাই, তারা কিন্তু আলটিমেটলি স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিবর্তে আইটেমাইজ করতে পারে। সো মিনিং দ্যাট সিঙ্গেল হচ্ছে আপনার এবার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 15,750, কিন্তু আমার যদি একটা বাড়ি থাকে, আমি যদি আমার মর্গেজ ইন্টারেস্ট যদি আমার 15,000 হয়,
এবং আমার স্টেট অ্যান্ড সিটি ট্যাক্স যদি আমি ধরি আরও 5,000 সো 20,000 এবং প্রপার্টি ট্যাক্স 5,000 ধরেন 25,000, কিন্তু আমার এখানে 25,000 অলরেডি আইটেম এসে চলে এসেছে। তো আমি এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 15,750। সো আমি কোনটা নিব? আমি প্রথমে নিব স্ট্যান্ডার্ড আইটেমের ডিডাকশনটা। ওয়াই? বিকজ দ্য আইটেমের ডিডাকশন যে পরিমাণ আমার ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে বেশি। সো সিঙ্গেলের জন্য 15,750, তাহলে আমি ডেফিনেটলি যদি আইটেম নিই তাহলে আমাকে এটা ড্রপ দিয়ে 15,750 টাকা এটা ড্রপ করে আপনার 25,000 আমি ডিডাকশন নেব। তাহলে আপনার ট্যাক্সেবল ইনকামটা কমবে, ট্যাক্সটা কমে যাবে এবং রিফান্ডটা বেড়ে যাবে। সো এখন মেরিট ফাইলিং জয়েনিং ক্ষেত্রে 31,500 অ্যান্ড হেড অফ হাউস হোল্ড হচ্ছে আপনার 23,625, মেরিট ফাইলিং সেপারেটলি 15,700 এবং কোয়ালিফাইং সার্ভাইভিং স্পাউস ইজ আ কাইন্ড অফ আপনার 31,500 প্রিটি মাচ মেরিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স রিটার্নে যে ডিডাকশন, ইভেন দো কোয়ালিফাইং সার্ভাইভিং স্পাউস তারাও 31,500 টাকা ডিডাকশন পাবে। কিন্তু আমার তো মর্গেজ ইন্টারেস্ট, আমি যদি একটু আইটেমাইজের দিকে যাই, আমি মেডিকেল অ্যান্ড ডেন্টাল এক্সপেন্স, এখানে একটা ব্যাপার বলে রাখি, মেডিকেল অ্যান্ড ডেন্টাল এক্সপেন্স হচ্ছে আপনার 7.5% অফ এজিএ। অনেক সময় দেখা যায় আমার মেডিকেল এক্সপেন্স হয়েছে অনেক টাকা, বলে আমি কত টাকা ডিডাকশন পাবো। সো আপনি 100,000 যদি বোঝার জন্য আমি বুঝার বলি 100,000 যদি আপনার ইনকাম থাকে, এটা 7.5% হচ্ছে 7,500। এইটার উপরে যদি আপনি মেডিকেল অ্যান্ড ডেন্টাল এক্সপেন্স আসে তাহলে ক্যালকুলেশন হবে। এখন আপনার যদি 7,500-এর নিচে যদি আপনি 4,000, 5,000, 6,000 স্টিল ইউ নট গোনা বি ক্যালকুলেটেড। সো এটাও আপনারা বলেন আমার তো অনেক ডিডাকশন হয়েছে কিন্তু আমি কেন ডিডাকশনটা পাচ্ছি না? তাহলে মেডিকেল খরচটা তাহলে কোন পরিস্থিতিতে ডিডাকশনের যোগ্য হয়? আপনার ডিডাকশন আপনার ইনকাম হচ্ছে $100,000। সো আমার এখানে গভর্নমেন্ট বলতেছে 7.5% অফ এজিআই অ্যাডজাস্টেড গ্রোথ ইনকামের 7.5% প্রথমে যে অ্যামাউন্টটা হবে এটার উপরে হতে হবে। সো 100,000 7.5% হচ্ছে 7,500 টাকা। সো এখন আমি মেডিকেল অ্যান্ড ডেন্টাল আমার এক্সপেন্স হয়েছে 8,000 টাকা, তাহলে আমি 500 টাকা ডিডাকশন পাচ্ছি। কিংবা আমি 10,000 টাকা দিলে আমার 2,500 টাকা। সো দ্যাটস হাউ ইটস ওয়ার্ক। এখন আপনি যদি বলেন আমার 4,000 টাকা আমি ডাইরেক্ট পাবো, দ্যাটস নট গোনা ওয়ার্ক। বাট এগেইন আপনার ইনকাম যদি মনে করেন 20,000 টাকা হয়, এটা 7.5% যেটা হয়, এটার উপর আবার যদি আপনি মেডিকেল এক্সপেন্স দেন সেটা ক্যালকুলেশন করবে। এটা ডিপেন্ডস করবে আপনার অ্যাডজাস্টেড গ্রোস ইনকামের উপর। আর হচ্ছে যাদের ইনকাম একটু হাই তারা টেকনিক্যালি স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স, এই তিনটা ট্যাক্স একসাথে যোগ করে কত পাবেন এবার? ওয়ান বিগ বিউটিফুল আন্ডারে আমরা পাবো $40,000। আমার কিন্তু মেরিট ফাইলিং জয়েন্টলি স্ট্যান্ডার্ডেশন কত? আপনার 31,500। সো হুইচ ওয়ান ইউ গোনা টেক? আমার যেটা স্ট্যান্ডার্ড আইটেমের ডিডাকশন, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স, এখানে আপনার 40,000। দেন আপনার যদি মর্গেজ ইন্টারেস্ট থাকে অ্যানাদার 15, 20, 30, 40 হোয়াট এভার ইট ইজ, এটা আপনার যোগ হচ্ছে। দেন আপনার হচ্ছে মেডিকেল ডেন্টাল এক্সপেন্স, আপনার ডোনেশন দিচ্ছেন এটাও যোগ হচ্ছে আইটেমেজে। তারপরে হচ্ছে আপনার গিফট যদি দিয়ে থাকেন সেটা, অ্যান্ড অলসো আপনার যদি গ্যাম্বলিং লস হয়, যে পরিমাণ আপনার উইন হবেন সেই পরিমাণ আপনি লস দেখাতে পারবেন, তবে একটা রিসিপ্ট থাকতে হবে। এই জিনিসগুলো যখন যোগ করেন তখন আপনার আইটেমাইজটা অনেক বেড়ে যায়, আপনার রিফান্ডটা কি বেড়ে যাচ্ছে, এটা লিগেলি আপনি পাবেন। কিন্তু একটা কথা বলতে চাই রানা ভাই, যেটা ওই আমরা বলি যে কেন ট্যাক্স প্রফেশনের কাছে আপনি রিটার্ন করতে, আপনার যদি সিম্পল ট্যাক্স রিটার্ন হয় আপনি ডেফিনেটলি সফটওয়্যারের মাধ্যমে আইআরএস এর মাধ্যমে করে ফেলতে পারবেন, কিন্তু ক্রিটিক্যাল যদি হয় তাহলে আপনি অবশ্যই ভালো ট্যাক্স প্রিপেয়ারের কাছে। নট অনলি দ্যাট, আপনি আবার দেখেন সফটওয়্যারের কাছে যখন আপনি যান, আপনি শুধু নাম্বারগুলো বসাচ্ছেন, রাইট? তখন কি করেন, আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশনের জায়গায় আপনি ক্লিক করলেন, আমি স্ট্যান্ডার্ড ডিডাকশনই নিব, আপনি এটাই শুনেছেন কিন্তু আইটেমএস তো আপনি ক্যালকুলেশন করেন নাই। এখন দেখেন সফটওয়্যারকে আপনি যেহেতু বলে রাখছেন কিন্তু আপনার আইটেমএস ইভেন তো আপনার 30, 40, 50,000 হচ্ছে কিন্তু সফটওয়্যার ক্যালকুলেশন হচ্ছে না। বিকজ ওয়াই? আপনি ক্লিক করে রেখেছেন কোনটা? স্ট্যান্ডার্ড ডিডাকশন। সেই কারণে আপনি অনেক টাকা লস করতেছেন, বিকজ অফ আপনার যে আপনার সফটওয়্যারকে আপনি বলতেছেন না যে কোনটা যেটা বেটার হয় সেটা নিতে হবে। এই জিনিসগুলো খেয়াল রেখে আপনার যদি ট্যাক্স রিটার্ন করেন ডেফিনেটলি আপনি। তো তাহলে সেক্ষেত্রে যে হাউস মর্গেজ যদি থাকে তাহলে কিভাবে আইটেমাইজড সুবিধাটা বাড়বে? হাউস মর্গেজ হচ্ছে একটা হচ্ছে রেন্টাল প্রপার্টির মধ্যে, আর একটা হচ্ছে প্রাইমারি রেসিডেন্ট যদি আপনি থাকেন, প্রাইমারি রেসিডেন্টের মধ্যে আপনার এটা টোটালি আপনার আইটেমাইজে চলে যাবে, মর্গেজ ইন্টারেস্টটা পুরোটাই চলে যাবে। আর যদি রেন্টাল প্রপার্টিতে হয় সেখানে আপনার স্কেজুয়াল ইতে বসিয়ে ওইখান থেকে আর কিছু অংশ আপনার প্রপার্টি আপনার ইন্ডিভিজুয়াল আপনার স্কেজুয়াল এতে চলে যাবে। সো আপনার দুইটাই স্প্লিট হয়ে যায় সামটাইম। সো আপনি রেন্টাল যেদিকে আপনার সুবিধা হয় সেভাবেই আপনার করতে হবে। তো প্রাইমারি যাদের তার ডাইরেক্টলি আপনি এক্সপেন্সটা নিতে পারবেন। আর দুই একটা প্রশ্ন, নট অনলি মর্গেজ,
এই ডিডাকশন অলসো আপনি যদি রিফাইন্যান্স করে থাকেন আপনি যে পয়েন্ট দিয়ে যে আপনার ইন্টারেস্ট পান, অনেক সময় পয়েন্ট নেওয়া হয় আপনার আপনার ডাউন পেমেন্ট একটু বেশি দিয়ে হলে আপনার যেন রেটটা কম আসে, আপনার মর্গেজ পেমেন্টটা কম হয়, এরকম নেন, সেটা আপনি কিন্তু ডিডাকশন করতে পারবেন। এটা নিয়ে আর দুই একটা প্রশ্ন করব, তারপর আমরা অন্যটায় যাব। অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছেন, না ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোয়েশ্চন ছিল, জি। ভেরি সেনসিটিভ বিষয়টা, আসলে আমি একটা মিস্টেক লার্ন করছি। আমি 2024 এর ট্যাক্স রিটার্ন করা হয় নাই, এখন 2025 এর ট্যাক্স রিটার্ন আমি করছি। তো আমি যখন আমার ট্যাক্স প্রিপেয়ারকে বললাম যে আপনি 2024 এর ট্যাক্স রিটার্নটা সাবমিট করেন, উনি সাবমিট করে ফাইন্ড আউট করেন ওইটা অলরেডি সাবমিট করা হয়ে গেছে। তো আমি তো এটা করি নাই। এই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি, আমার করণীয়টা কি? সামওয়ান অলরেডি টেক্সট ফাইলড 2024 আমার ফাইলটা। অনেক ধন্যবাদ। যদি বলতেন। জি জি। ধন্যবাদ। সো Thank you. ইট কুড বি আইডেন্টি থ্যাফট হতে পারে, আপনার ইনফরমেশন আর্জন নিয়ে আপনি রিটার্ন সাবমিট হতে পারে, এটা একটা। আরেকটা, কোনো কারণে আপনার সফটওয়্যার থেকে হয়ে যেতে পারে। যদি এটা না হয়, আপনি যদি সাবমিট না করে থাকেন, ডেফিনেটলি আপনি আপনার মতো করে ট্যাক্স রিটার্ন করে, যেহেতু ইলেকট্রনিকলি সাবমিট হয়ে গিয়েছে, আপনি ম্যানুয়ালি আপনার ইনকামের ইনফরমেশন এবং পাশাপাশি আপনার যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে তাদের বার্থ সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি ইনফরমেশন দিয়ে আপনি ম্যানুয়ালি সাবমিট করবেন। অ্যান্ড অলসো আপনি এটা যদি বিকজ অফ আইডেন্টি থ্যাফট আপনি ইচ্ছা করলে একটা পিন নাম্বার নিতে পারেন, যেটা আইপি পিন নাম্বার। ওই পিন নাম্বার যদি আপনি নিতে পারেন, সো নেক্সট ইয়ার যখন আপনি ফাইল করবেন তখন ওই পিন নাম্বার না দিলে আইআরএস আপনার রিটার্ন কারো রিটার্ন অ্যাকসেপ্ট করবে না। তো সেক্ষেত্রে নেক্সট ইয়ারের জন্য হয়তো আপনি আইআরএস থেকে একটা পিন নাম্বার নেবেন, যাতে আপনার রিটার্ন কোনো সময় আর কেউ সাবমিট না করতে পারে আপনার জন্য। অ্যান্ড পাশাপাশি 24 এর ট্যাক্স রিটার্নটা আপনি ডেফিনেটলি আপনি করবেন, তখন আইআরএস আপনাকে চিঠি পাঠাবে, বিকজ ইজ সাবমিটেড, দেন আপনাকে এটা প্রোটেস্ট করতে হবে, দিস ইজ নট মি, দিস ইজ মাই রিটার্ন, অ্যান্ড বেসড অন সেটার উপর ভিত্তি করে আপনার আইআরএস ইনভেস্টিগেশন করবে, অ্যান্ড আপনি যদি রিফান্ড পান তাহলে রিফান্ডটা আসবে। একটু সময় লাগবে, বাট ইটস গোনা বি ওয়ার্ক। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি এটা হয় ইলেকট্রনিকলি, যদি আপনার কেউ করে ফেলতে থাকে আপনি ডেফিনেটলি ম্যানুয়ালি আপনার ডকুমেন্টে আপনি সেন্ড করবেন। করতে পারেন। সো এটাতে আপনার রিটার্ন ইজ বিলং টু ইউ, ইটস নট আ সামবডি। আপনার ইনফরমেশন অন্য কেউ বেশি জানবেন আপনার চাইতে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, যেটি আমরা একটু স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন নিয়ে একটু আরেকটি প্রশ্ন আমি করতে চাই। যে অনেকেই আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নেই, কিন্তু আইটেমাইজ ডিডাকশন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা ভয় পাই। কেন এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ? ভয় পাওয়ার কারণ হচ্ছে আপনার যদি অ্যাকচুয়াল এক্সপেন্স যদি না থাকে, ফর এক্সাম্পল আপনার যদি মর্গেজ বাড়ি নেই, আপনার মর্গেজ ইন্টারেস্ট নেই, আপনার হচ্ছে এই প্রপার্টি ট্যাক্স নেই, এবং আপনার ইনকাম কম, আপনার ইনকাম কম হচ্ছে আপনি ডোনেশনটা একটু বেশি নেওয়ার চেষ্টা করতেছেন, তাহলে রেড ফ্ল্যাগ হবেই। কিন্তু অ্যাকচুয়ালি আপনি এইগুলো দিয়ে থাকেন এবং আপনার যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের চাইতে আইটেমাইজের পরিমাণ বেড়ে যায়, আপনার ওই যে একটু আগে বলেছিলাম মেডিকেল, ডেন্টাল, আপনার মর্গেজ ইন্টারেস্ট, প্রপার্টি ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, অ্যান্ড অলসো দ্য মর্গেজ ইন্টারেস্ট, এগুলো সব কম্বাইন করে যদি আপনার স্ট্যান্ডার্ডাইজেশনের উপর বেশি হয়, তাহলে আপনি আইটেমাইজ নেবেন। কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা অনেক সময় দেখি আপনার ট্যাক্সটাকে কমানোর জন্য আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 15,000, কিন্তু আপনার কোনো মানে আপনার বেশি তেমন একটা আইটেমাইজ করার কিছু নেই, তখন আপনি নিজের মতো করে নাম্বারগুলো বসাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি বলছেন আমি ডোনেশন দিয়েছি 10,000, 15,000, ইভেন আপনার ইনকাম ইজ $30,000, ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? এরকম গ্যাম্বলিং লস আপনি আদার এক্সপেন্স দেখিয়ে দিয়েছেন, কিন্তু আপনি উইন হয় না, সেক্ষেত্রে আপনি কিন্তু গ্যাম্বলিং লসটা আপনি দেখাতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার অনেক সময় আমরা এটাও দেখি যে মর্গেজ আপনি পে করেন না, কোনো মর্গেজ আপনার নেই, এই মর্গেজ ইন্টারেস্ট আপনার নেই, আপনি কিন্তু ফোর্সফুলি আপনি বসিয়ে দিয়েছেন, কিন্তু আপনি মনে করেন না ওদের কাছে একটা কপি থাকে যেটা ব্যাংক থেকে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যায় আইআরএস এর কাছে, কিন্তু পরে অনেক সময় অডিট হয় যে আপনার এগেনস্টে কোনো মর্গেজ নাই, তাহলে আপনি কীভাবে এখানে মর্গেজ আসলো, ঠিক আছে? সো এই জিনিসগুলোর জন্য ডেফিনেটলি অনেকে আইটেমাইজ করলে ভয় থাকে, তবে আপনি যদি আপনার অ্যাকচুয়াল এক্সপেন্সগুলো থাকে ডেফিনেটলি আপনি আইটেমাইজ। তার মানে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাইছিলাম সেটার উত্তর আপনি দিয়ে দিচ্ছেন, যে যদি কেউ ভুল ডিডাকশন নেয় তাহলে আইআরএস কি ধরনের কি সমস্যায় পড়তে হয় আর কি। আপনার দেখেন W2 থেকে উনি স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স পেয়ে যাচ্ছে, আপনার মানে
প্রপার্টি ট্যাক্সটা আপনি সাবমিট করলে ইনফরমেশন পাচ্ছে, দেন মর্গেজের সাথে চলে যাচ্ছে আপনার 1099, রাইট, 1098 মর্গেজ স্টেটমেন্ট, অ্যান্ড দেন অলসো আপনার মর্গেজের সাথে এটা অটোমেটিকলি ব্যাংক থেকে আপনার কাছে একটা যাচ্ছে, আবার আইএস এর কাছে দে হ্যাভ দ্য রেকর্ড। সো আপনার এখানে রং নাম্বার বসানোর কোনো সুযোগ নাই আর কি। তার আমরা আইটেমাইজ এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনের বিষয়টা নিয়ে আলাপ করলাম এবং সেখানে কোনটা নিলে রিফান্ড বেশি পাওয়া যেতে পারে বিস্তারিত কথা বলেছি। এবার একটু আমরা যেতে চাই যে শুধুমাত্র এগুলোর উপরই তো নির্ভর করে না, ট্যাক্স রিফান্ড পাওয়ার জন্য হলে সঠিকভাবে একদম ফাইলিং স্ট্যাটাসটা নির্বাচন করাটা অত্যন্ত জরুরি হয়। তো সেক্ষেত্রে যে ভুল ফাইলিং স্ট্যাটাস নিলে কি ধরনের আর্থিক ক্ষতি হতে পারে, বা হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাস কারা নিতে পারেন, মেরিট ফাইলিং জয়েন্টলি বনাম সেপারেটলি, কোন ক্ষেত্রে বেশি লাভজনক ইত্যাদি বিষয়গুলো যদি আপনি কথা বলেন। রিফান্ডটা বাড়ানোর জন্য নট অনলি ফর আইটেমের ডিডাকশন, দের ইজ সো মাচ ডিডাকশন, সো মাচ ক্রেডিট, এগুলো আপনার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে নিতে হবে। যেমন মনে করেন আপনি মাঝে মাঝে বলেছেন আপনি স্টুডেন্ট লোন ইন্টারেস্ট পে করেছেন, আপনার 2,500 টাকা ডিডাকশন নিতে পারবেন, ঠিক আছে। দেন আপনি হচ্ছে আপনার এডুকেশন ক্রেডিট, আপনার লাইফ টাইম লার্নিং ক্রেডিট যেটা $2,000 আপনি ডিডাকশন নিতে পারবেন। আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, ইভেন দা আপনার যদি কোনো ইনকামও না থাকে, আপনার 40% আপনি অ্যাজ এ ক্যাশ মানি হিসাবে $1,000 পাবেন এবং ম্যাক্সিমাম $2,500 পাবেন। চাইল্ড ট্যাক্স ক্রেডিট 2,200, আর্ন ইনকাম ক্রেডিট, দের ইজ সো মেনি ক্রেডিট, অ্যান্ড অলসো আপনার চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, এগুলো সব বসলেই কিন্তু আপনার কিন্তু রিফান্ডটা বেড়ে যায়। কিন্তু আমরা এখন এই বছর যেটা দেখছি, আমরা কিন্তু বলে যাচ্ছি যে আমরা এই বছর যে কোনো বারের তুলনায় আপনার রিফান্ড বেশি পাবেন, কিন্তু রিফান্ডটা সেই পরিমাণ হচ্ছে না। কিন্তু আমি এখন এই আপনার অ্যানালাইজ করে দেখতেছি আপনাদের গত বছর যাদের 1 লাখ টাকার মধ্যে মনে করেন 10,000 টাকা ট্যাক্স কেটেছে, কিন্তু এবার 1 লাখ টাকার মধ্যে 8,000 টাকা ট্যাক্স কেটেছে, কিন্তু আপনি 2,000 টাকা কিন্তু অলরেডি কম দিয়ে আসছেন। তাহলে সেটা যদি আমি কম্পেয়ার করি তাহলে আপনি তো অবশ্যই কম আসবে। সো আপনি কি করলেন, এই 2,000 টাকা যে আপনার কম, এই 2,000 টাকা কিন্তু আপনি অলরেডি পে চেকের মাধ্যমে নিয়ে নিয়েছেন, যার ফলে আপনার রিফান্ডটা সেম থাকতেছে কিংবা কম হচ্ছে। আমি প্রায় কম্পেয়ার করে দেখি ওয়াই এটা সাপোজ টু বি গেট মোর মানি, ইভেন দা আমি ওভার টাইম বসাচ্ছি, টিপস বসাচ্ছি, স্টিল সিমিলার হচ্ছে বা একটু বাড়তেছে। কারণটা কি? সো অনলি দ্যাট থিং আই সি দ্যাট ইজ উইথ হোল্ডিংটা আপনার কম, বিকজ অফ ওয়ান বিগ বিউটিফুল যে ট্রাস্ট হোল্ডটা, এটা আমরা একটু হয়তো সময় পেলে লাস্টের দিকে বলবো যে কত থেকে কত পরিমাণ আপনার ইনকাম হলে ট্যাক্সটা কত হবে এবং কিভাবে ট্যাক্সটা ক্যালকুলেশন হয় সেটার উপরে। আরেকটা আপনার কি ওটা তো ভুল গেল, হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাস যদি ফাইলিং স্ট্যাটাস কয়টা? 5টা। একটা হচ্ছে সিঙ্গেল, মেরিট ফাইলিং জয়েনিং, মেরিট ফাইলিং সেপারেটলি, হেড অফ হাউস হোল্ড, কোয়ালিফাইং সার্ভাইভিং স্পাউস, ও যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি মারা যাওয়ার পরে যদি আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, আলটিমেটলি কোয়ালিফাইং সার্ভাইভিং স্পাউস, নেক্সট 2 years, অ্যান্ড দেন এখানে আপনার ডিডাকশন 31, ইভেন দো উনি শুধু একাই আছে, তাই না, বাট ডিপেন্ডেন্ট চাইল্ড থাকতে হবে। নেক্সট 2 years উনি পাবে 31,500 ডিডাকশন, ইনফ্লেশন কারেন্টে প্রতি বছর বাড়ে। তো সিঙ্গেলের বেলায় এটা সমস্যা নেই, আপনি সিঙ্গেল, বিয়ে করেন নাই, সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, কোনো সমস্যা নেই। দেন আমাদের সমস্যা হয় কোয়ালিফাইং সার্ভাইভিং স্পাউস, আপনার হাজব্যান্ড মারা গেল, আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড আছে, আপনি যে বছর মারা গেল সেই বছর কিন্তু আপনি মেরিট ফাইলিং জয়েন করবেন। এর পরের বছর ফলোইং ইয়ার আপনি করবেন কোয়ালিফাইং সার্ভাইভিং স্পাউস। সো লুক এট দ্যাট, আপনার হাজব্যান্ড মারা গেল December 21 তারিখে, আপনার ফাইলিং স্ট্যাটাস কী হবে? মেরিট ফাইলিং জয়েন্টলি। এরপরে আপনি যখন পরের বছর আপনি কিন্তু ডিপেন্ডেন্ট চাইল্ড আছে, কিন্তু আপনি সেটা কিন্তু হেড অফ হাউস হোল্ড হবে না, কিন্তু আমার হবে, যেহেতু আমার ডিপেন্ডেন্ট চাইল্ড, এটা হচ্ছে আপনি কোয়ালিফাইং সার্ভাইভিং স্পাউস, নেক্সট ইয়ারে হবে। এরপর আবার হেড অফ হাউস হোল্ডে চলে যাবে। এখন ফাইলিং স্ট্যাটাসটা কেন মিস্টেক হয়? একটার সমস্যা হয় মেরিট ফাইলিং সেপারেটলি এবং হেড অফ হাউস হোল্ডের ব্যাপারে। মেরিট ফাইলিং, আপনি যদি মেরিট হয়ে থাকেন তাহলে আপনার 2টা ফাইলিং স্ট্যাটাস, একটা হচ্ছে আপনার মেরিট ফাইলিং জয়েন, আরেকটা কি মেরিট ফাইলিং সেপারেটলি। এর বিকল্প আপনি যেতে পারবেন না। আপনি কি সিঙ্গেল হতে পারবেন? নো, বিকজ ইউ লিগালি ম্যারিড। নাও হেড অফ হাউস হোল্ড কখন হবে? আপনি যদি মেরিট ফাইলিং জয়েন আছে, কিন্তু আপনার যদি সেপারেট 6 মাস, আমি আমার হাজব্যান্ড থেকে কিংবা বউ থেকে সেপারেট থাকি, 6 মাস আলাদাভাবে থাকি, আমার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, তাহলে আমি হেড অফ হাউস হোল্ড। কিন্তু এখন করেন কি, আপনারা ওই একই বাসায় থেকে এখানে একটা বাচ্চা অথবা 2টা বাচ্চা নিয়ে হেড অফ হাউস হোল্ড, আরেকজনকে সিঙ্গেল বসে, আপনি কীভাবে সম্ভব? আপনি তো লিগালি মেরিড, তাহলে আপনার করতে হবে কি মেরিট ফাইলিং জয়েন আর মেরিট ফাইলিং সেপারেটলি, কিন্তু হেড অফ হাউস হোল্ড করতে হবে না। এখন মেরিট ফাইলিং সেপারেটলি যদি করেন তাহলে আপনি ক্রেডিট পাচ্ছেন না।
এটার কারণে আপনি বেশি পয়সা নেওয়ার জন্য আপনি কি করতেছেন, হেড অফ হাউসহোল্ড বসাচ্ছেন। সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ। আপনি জিন্দগি বছর করে গেলেন মেরিট ফাইলিং জয়েন্ট, এখন একই বাসায় থাকতেছেন, সেম বাসায় সেম একই সাদের রূপে থাকতেছেন, আপনি বলতেছেন আমি এখন হেড অফ হাউসহোল্ড, স্টিল আপনার হাজব্যান্ড ইজ দেয়ার, স্পাউস ইজ দেয়ার। সো এগুলো আপনার খেয়াল রাখতে হবে। এগুলো যদি ঠিক রাখেন, ফাইলিং স্ট্যাটাস ঠিক রাখেন, ডেফিনেটলি আপনার রিটার্ন পাইতে কোনো সমস্যা হবে না। আপনি রাইট দেওয়ায় আপনার অটোমেটিকলি পেমেন্টটা চলে আসবে। কিন্তু আপনি যদি হেড অফ হাউসহোল্ড করেন এবং এটার মধ্যে আপনার যদি থাকে ইআইসি থাকে, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, তাহলে সেক্ষেত্রে আপনার এটা অডিট হওয়ার সম্ভাবনা বেশি। তা আপনি স্বামী স্ত্রী একসাথে থাকার কথা বললেন, হেড অফ হাউসহোল্ডের কথা বললেন, যদি কারো হাজব্যান্ড বা ওয়াইফ মারা যায় সেক্ষেত্রে কি হবে সেটা বললেন, কিন্তু এগুলোর কিছুই না, ডিভোর্স হয়েছে আলাদা থাকে, মনে করুন ডিভোর্স হয়ে গেছে বা আলাদা থাকে, তাহলে সেক্ষেত্রে কোন ধরনের স্ট্যাটাসটা তো আপনার এটা ফাইনালাইজ হয়ে গেল, তাহলে আমি সিঙ্গেল করব, টেকনিক্যালি সিঙ্গেল। আচ্ছা, আপনি যদি আনলেস আপনি যদি রিমেরি না করেন এর মধ্যে ইয়ারে, রাইট, আপনি যদি ওই ইয়ারে রিমেরি করেন দেন আপনি মেরিট ফাইলিং জন্য, আদারওয়াইজ আপনি সিঙ্গেল করবেন, ফাইনালাইজ হয়ে গেল। আর ফাইলিং স্ট্যাটাস কিভাবে, মানে ট্যাক্স ব্র্যাকেটটা বদলে দিতে পারে কিভাবে? ফার্স্ট অফ অল ফাইলিং স্ট্যাটাস হচ্ছে আপনার ডিডাকশনটা বেড়ে যাচ্ছে। সিঙ্গেল হচ্ছে 15,750, মেরিট ফাইলিং জন্য 31,500। তাহলে এখানে কিন্তু আপনার ডিডাকশনটা বেসড অন কেসের উপর যাচ্ছে, আপনার ফাইলিং স্ট্যাটাসের উপর। এখন আপনি যদি মেরিট ফাইলিং সেপারেটলি, ফাইলিং স্ট্যাটাস কত 15,750, আপনি এটা না করে ইলিগেলভাবে হেড অফ হাউস করতেছেন, সেখানে আপনি নিচ্ছেন কত 23,625, সেখানে কিন্তু হচ্ছেন। আবার আর জায়গায় হচ্ছে বাচ্চাকে স্প্লিট করে ফেলতেছে, যেটা টোটালি ইলিগেল। আমি গত ইয়াতেই বলেছি প্রোগ্রামে, আপনার 4টা বাচ্চা, আপনার 3 এবং তার অধিক বাচ্চার জন্য আপনার আর্ন ইনকাম ক্রেডিট কত $8,046। কিন্তু আমি যদি 2টা বাচ্চা আমার এই ওয়াইফ দেখাই, আবার 2টা বাচ্চা যদি আমি দেখাই প্রত্যেকটা হেড অফ হাউসহোল্ড হিসাবে, তাহলে আমি এই 2টা বাচ্চার জন্য 7,152, আবার আমি পাবো 7,152। আপনি কত পাচ্ছেন? $14,000, অলমোস্ট $300। কিন্তু আপনার পাওয়ার কথা ছিল কত? 8,046। সো এই জিনিসগুলো আপনারা করতে যাবেন না। যদি মেরিট ফাইলিং সেপারেটলি হয়, আপনি মেরিট ফাইল সেপারেটলি করবেন, পিসফুলি থাকবেন। এবং হেড অফ হাউসহোল্ড যদি আপনি কোয়ালিফাই হন, হেড অফ হাউসহোল্ডের আরেকটা শর্ত আছে, আপনার মেনটেনেন্স, হাউস মেনটেন করতে হবে, আপনি অ্যাটলিস্ট রেন্ট পে করতে হবে, আপনি গ্র্যাচুইটি বিল পে করতে হবে, মোর দেন 50% আপনার যে এক্সপেন্স ওইটা আপনার করতে হবে, তাহলে আপনি হেড অফ হাউসহোল্ড এবং ডিপেন্ডেন্ট থাকতে হবে আপনার হেড অফ হাউসহোল্ডের জন্য। এই জিনিসগুলা যদি আপনি ক্লারিফাই না করেন, না করে দিয়ে দিলেন হেড অফ হাউসহোল্ড, তাহলে সেক্ষেত্রে আপনার হবে। সেক্ষেত্রে আপনি অবশ্য বললেন যে হেড অফ হাউসহোল্ডের উদাহরণটা দিলেন, যে পাওয়ার কথা নেই, কিন্তু তারপরে যদি কেউ দিয়ে থাকে রেড ফ্ল্যাগে পড়ে যায়, তো সেক্ষেত্রে এই যে ভুল স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে আইআরএস কত বছর পর্যন্ত তার এই বিষয়টাকে অডিট করতে পারে? প্রশ্নটি আপনার থাকবে, তবে একজন দর্শকের ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার হাজবেন্ড মারা গেছেন। জি। তো আমাদের দুজনের নামে বাড়ি আছে। জি। এখন এই বাড়িটা কি আমি পাবো না, আমি মালিকানা নাকি আর কেউ? ওনার আগের 2টা বাচ্চা আছে। আগের 2টা বাচ্চা মানে অন্য পক্ষের নাকি? অন্য পক্ষে, হ্যাঁ, অন্য। মারা গেছে তারা এটার ইয়া হবে কি? বাড়িটা কার নামে ছিল? বাড়িটা দুজনের নামে ছিল। ওকে, দুজনের নামে, রাইট। থ্যাংক ইউ। সো আপনার ডিটে দুজনের নাম আছে। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর ডেফিনেটলি আপনার অ্যাটর্নির সাথে কথা বললেই ভালো হয়। তবে ট্যাক্স পারপাসে আমরা যেটা বলবো সেটা যে মর্গেজ ইন্টারেস্ট হবে, আপনার প্রপার্টি ট্যাক্স, স্টেট এই যে প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, এগুলো আপনি অবশ্যই আপনার ট্যাক্স রিটার্নে ডিডাকশন করতে পারবেন এবং এটা আপনি নেবেন। বাট আপনার যে ওনারশিপটা, এটা ডেফিনেটলি আপনার অ্যাটর্নির সাথে আপনি এটা ক্লারিফাই করে নেবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। যেহেতু আইনগত বিষয় একটা বিষয়, সেক্ষেত্রে একজন অ্যাটর্নির সহায়তা নেওয়াটাই আপনার জন্য উত্তম। এবং দিতে পারবেন, এটা হচ্ছে রিয়েল এস্টেট অ্যাটর্নি লাগবে, তাদের মাধ্যমে আপনি করবেন যে কিভাবে এই পুরো বাড়িটা আপনার নামে হতে পারে, কিংবা আপনি যাকে করতে চান সেটাই আর কি। সেটাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা একটু বিরতিতে যাওয়ার আগে এই প্রশ্নটি করে আমরা অন্যতে যাব, যেটা আমি আপনাকে বলছিলাম যে ভুল স্ট্যাটাস দিলে যদি কেউ এরকম করে, তাহলে আইআরএস এর কাছে অডিটটা কতদিন বা কত বছর পর্যন্ত এটা করে? ইট ডিপেন্ডস। আমার স্ট্যাচু অফ লিমিটেশন সামটাইম 3 বছর, আবার ইআইসি যদি ইনভলভ থাকে 10 ইয়ার্সের মধ্যে থাকে, তবে মোস্ট লাইকলি 3 ইয়ার্স পর্যন্ত ওরা করে। আবার 3 ইয়ার্সের মধ্যে যদি আপনার 3rd ইয়ারে যদি ওরা অডিট করে দেন, ওরা ব্যাক আরও 3 ইয়ার্স চলে যায়, আমার সামনে 3 ইয়ার্স যায়। বাট এটা ডিপেন্ডস করে আপনি কিসের জন্য আপনাকে অডিট করা হলো। যদি এরকম ফাইলিং স্ট্যাটাস হয়, আমার সাজেশন হচ্ছে জাস্ট সিম্পলি ডু দ্য অ্যামেন্ডেড রিটার্ন
do the filing correction and then submit the return. That's it. Maybe if you owe the money some, then definitely আপনি এটা পে করে ক্লিয়ার হয়ে যেতে পারেন। আর ইআইসির ব্যাপারটা আপনাকে প্রুভ করতে হবে, এটা ডেঞ্জারাস কিন্তু। আপনার ইনকাম নাই, আপনি ইনকাম বসাই দিলেন, কি ডিডাকশন নাই, ডিডাকশন বসালেন, কিন্তু বাচ্চা আপনার সাথে থাকতেছে না, আপনি বসালেন, এটা হলো প্রবলেম। সেই ক্ষেত্রে আপনি এই ডকুমেন্ট যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, ইআইসিটা একটু টাফ হয়, বাট আপনার যদি ডকুমেন্ট থাকে, আইআরএস যদি অডিটও করে, কোনো সমস্যা নেই, উই ক্যান রিপ্রেজেন্ট টু দ্য আইআরএস, সে হে নাও দিস ইজ দ্য ডকুমেন্ট। আমার এরকম অনেক ক্লায়েন্ট ছিল জিআইসি স্টপ করে দিয়েছে, কি কারণ ওরা অনেক সময় বুঝতে পারে না। মানে বাবার বাসায় থাকে, বাবা নামে বাসা, কিন্তু রেন্ট পে করতেছে মেয়ের আবার একটা ছোটো ভাই থাকে, সেই সব কিছু টেক কেয়ার করে। সো মেয়ে অ্যাজ এ বাইকে দেখাচ্ছে, যেহেতু তার ইনকাম লেস দেন 4,000, এটা ডিপেন্ড দেখাচ্ছে। কিন্তু এখন হচ্ছে তাহলে রেন্ট পে করতেছে বাবার নামে হচ্ছে আপনার লিজ, তাহলে এখানে পেমেন্টটা কে দিচ্ছে? সো পরে যখন আপনি ডাইরেক্টলি ফেস টু ফেস যান, তো ওরা বুঝতে সুবিধা হয়, তখন ওরা পেমেন্টটা এই উইথিন 1 ডেজ মধ্যে ক্লিয়ার করে দেয়। তার মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনো কারণেই হোক না কেন, একটু ভুলের কারণে অনেক ধরনের হ্যাসেল তো থাকে। আমার মনে হয় না অনেকে আইআরএস এর চিঠি পেয়ে প্যানিক হয়ে যায়, এটা আপনার যদি রাইট ইনফরমেশন থাকে, ইউ ক্যান কাম টু আস, উই আর লাইসেন্স প্র্যাকটিশনার, উই ক্যান রিপ্রেজেন্ট, দেন উই ক্যান টেক কেয়ার দ্যাট। অনেক ধন্যবাদ আপনার এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য। আমরা আমাদের এই ক্ষেত্রে আরেকটি বিষয় তো আমরা যাবই, সেটা হচ্ছে যে এই ট্যাক্স রিফান্ড বেশি পাওয়ার ক্ষেত্রে একজন ট্যাক্স প্রিপেয়ারের ভূমিকা থাকে অনেক বড়। কারণ আমরা ভুল করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঘোস্ট প্রিপেয়ার আছে, ট্যাক্স প্রিপেয়ার যে তাকে অনেক কিছু বলে, তারপরে সেগুলোর কাছে যে আমরা অনেক ক্ষতির সম্মুখীন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, তবে একটা বিরতির পরে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ হাশেম, MBA, আইআরএস এনরোল এজেন্ট এবং প্রেসিডেন্ট এবং সিইও, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমরা বিরতির আগে বলেছিলাম যে ট্যাক্স প্রিপেয়ারদের সম্পর্কে কি ভূমিকা আছে, এটা আমরা আলোচনা করব, তবে একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন ছিল যে, জি বলুন। এই যে সিটিতে যেগুলা ফ্রি ট্যাক্স ফাইল করে, যেগুলা ছাড়া কি মনে করেন ফি ছাড়া যে ফ্রিতে করে, এখানে গেলে কি আমাদের লাভ হবে নাকি আমাদের এই সিপিএফ কাজে দিতে ভালো হয়? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ, এটা থ্যাংক ইউ। আপনার এটা হচ্ছে একটা বাইটা প্রোগ্রাম, এটা আইআরএস এর একটা প্রোগ্রাম। সো এটা যাদের সার্টেন ইনকামের নিচে থাকে, তারা এই ইনকামটা কত, মানে সার্টেনটা কত? আই বিলিভ দ্য লাস্ট এই $56,000 or $60,000 নিচে যদি থাকে, তারা এটা করে। বাট এই ইনকাম যদি থাকে, তারা করতে পারে। এটা যে সিম্পল ট্যাক্স রিটার্ন যদি হয়, আপনি ডেফিনেটলি ওখানে করে আপনার ফিটা না দিলেই চলবে, ওরা ফ্রি করে দেয়। এটা গভর্নমেন্টের একটা ফান্ডের মাধ্যমে এটা চলে। বাট আপনার যদি ক্রিটিক্যাল কমপ্লিকেটেড হয়, ডেফিনেটলি আপনি সিপির কাছে যাবেন, ইয়ের কাছে যাবেন। কারণ কি, আপনার যদি রেগুলার এই ওনাদের কাছে যান, ওদের হচ্ছে একটা বেসিক আইডিয়া দিয়ে তারা একটা সিম্পলি ট্রেনিং করে এই ট্যাক্স রিটার্ন করে বেসড সফটওয়্যারের উপর ভিত্তি করে। জটিলতা যদি থাকে সেটা তারা বোঝে না। ওরা আপনার যদি নানা রকমের এই ফর্ম থাকে, আইআরএস ফর্ম, এগুলোর জন্য আপনার অবশ্যই ট্যাক্স প্রফেশনালের কাছে যেতে হবে, এবং গেলে আপনার ওরা সব ক্রেডিটগুলা, ডিডাকশনগুলা নিয়ে দিতে পারবে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যদি সেরকম আপনি মনে করেন যে আপনার খুব সিম্পল ট্যাক্স রিটার্ন, সেক্ষেত্রে যেতে পারেন, এবং সম্ভবত যেটা আমরা বললাম 56,000-এর নিচে যদি আপনার ইনকাম থাকে, যেতে পারেন, করতে পারেন। তবে এবার যেহেতু ট্যাক্স ফাইলে সম্ভবত ফর্মগুলোতে নানান জটিলতা আছে, সেগুলো বোঝার ব্যাপার আছে, সেটা আপনার নিজস্ব। স্পেশালি এখন আমরা যেটা দেখতেছি, ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে, যে আপনার টিপস অ্যান্ড ওভারটাইম। সো টিপসটা সামটাইম আপনার ডাব্লিউটিতে থাকে আর সামটাইম থাকে না। তাহলে সেটা কীভাবে দেখতেছেন আপনি? তাহলে আমরা তখন আপনার ট্যাক্স পেয়ারদের লাস্ট পে স্টাপে দেখতে চাই আদৌ ওরা টিপস পে করেছে কিনা, বেস্ট অন সেটার উপর ভিত্তি করে ম্যাক্সিমাম $25,000 আপনি টিপসটা ডিডাকশন নিচ্ছেন। কিন্তু আপনার ওভারটাইমটা হচ্ছে এটি একটু আপনার ক্রিটিক্যাল ক্যালকুলেশনে। কারণ ওভারটাইম বলতেছে আপনার ফার্স্ট অফ অল আপনার দেখা যাচ্ছে W2-তে একটা নাম্বার, আবার হচ্ছে
পে স্টপে আরেকটা নাম্বার লাস্ট যদি পে স্টপটা দেখেন। সো আজকে আমরা যেটা দেখলাম আপনার 9,743,000 হচ্ছে আপনার পে স্টপে, এবং আমরা W2 সেটা দেখলাম 3,700 সামথিং। সো এখন আপনি কোনটা বসাবেন অ্যাজ ওভার টাইম হিসাবে? সো দ্য ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড যেটা ম্যান্ডেট করা হচ্ছে, এলিজিবল ওয়ার্কার রিসিভ 1.5 টাইম দেয়ার স্ট্যান্ডার্ড পে। সো মিনিং দ্যাট আপনি $20 যদি আপনার কি স্যালারি হয়, তাহলে আপনার 1.5 মানে 1.5 হচ্ছে $30 হচ্ছে আপনার ওভার টাইম। তো তারা এখন কোনটা নিচ্ছে? $10 যেটা অতিরিক্ত 20 থেকে 30 হতে যেটা ওয়ান থার্ড নিয়ে ক্যালকুলেশন করে ওইটাই আপনাকে বলতেছে ওয়ান বিগ বিউটিফুল আন্ডারে ডিডাকশন। আপনি কিন্তু ইচ্ছা করলে ফুলটা নিতে পারছেন, পুরো 30 টাকা নয়, এটাকে মাত্র বলা 10 হচ্ছে টাকা প্রিমিয়াম ওভার টাইম। আমি আবার বলি, এটা হচ্ছে প্রিমিয়াম ওভার টাইম। সো ওভার টাইমটা আপনার ক্যালকুলেশন এইভাবে করবে। আবার একটা ক্যালকুলেশন এসেছে, সেটা আমরা দেখতেছি আপনার W2-তে যে অ্যামাউন্টটা আছে সেটার আপনার সেটার আবার 0.5% আই বিলিভ, ওইটার নট 0.5%, 1.3 আই বিলিভ, ওইটার উপরে যেতে পারবেন। ইটস মিনিং W2 ওয়াইজেস আপনার যেটা আছে লাইন 1-এ এবং আপনার W2 7-এ এটা মাইনাস করে এটাকে আপনি যদি, আমার মনে হয় 1/3 ছিল এটা, ওইটা দিয়ে গুণ করেন তাহলে ওই নাম্বারটা এখানে বসাতে পারেন। তবে আপনার এই যেটা হচ্ছে 1.5-এর ওই প্রিমিয়াম ওভার টাইমটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন, ক্যালকুলেশন করা যেতে পারে। যেহেতু আমরা যেহেতু there is a two way you can calculate that. We'll follow up and we'll continue give you update. আমরা যেহেতু ওভারটাইম এবং ট্যাক্স ক্যালকুলেশনের বিষয়টাই কথা বলছিলাম, তাহলে এটাই আমরা একটু করে শেষে যে হয়তো ঘোস্ট প্রিপেয়ারদের সম্পর্কে একটু সচেতন থাকার কথা আমরা বলবো। তাহলে এক্ষেত্রে যেটি আপনি বলছেন যে ওভারটাইম ইনকাম এবং ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে করলে ট্যাক্স রিফান্ডটা বেশি পারে, সেক্ষেত্রে পেরোল উইথহোল্ডিং এবং আসল ট্যাক্সের মধ্যে পার্থক্যটা কি থাকে যদি একটু আলোচনা করেন। পেরোল উইথহোল্ডিং হচ্ছে বেসড অন আপনার ইনকাম অনুসারে। আপনার প্রতি সপ্তাহে আপনি উইকলি বা উইকলি যদি আপনি পেরোল হয়ে থাকে, তাহলে বেসড অন সেটার উপর ভিত্তি করে এবং আপনি যে W4 ফিল আপ করেছে সেটার উপর ভিত্তি করে আপনি টাকাটা তুলে নেওয়া হয়। এটা কোম্পানি আবার গভর্নমেন্টকে দিয়ে দেবে। আর আপনি যদি এন্ড অফ দ্য ইয়ারে যদি আপনার ইনকাম থেকে আপনার ট্যাক্স বেশি পে করে থাকেন, এটা রিফান্ড চলে আসে। আর যদি কম দিয়ে থাকেন তখন আপনার পকেট থেকে চলে যায়, দ্যাট দ্য উইথহোল্ডিং। বাট টিপস অ্যান্ড ওভার টাইম এটা হচ্ছে এডিশনাল আপনার ডিডাকশন, যেটা ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে হয়েছে। তো সেখান থেকে 25,000 হচ্ছে টিপস, আর 12,500 সিঙ্গেল, 12,500 মেড পারেন জনলি $25,000 ডিডাকশন। বাট ক্যালকুলেশনটা একটু ডিপেন্ড, 1/3 নিতে হবে, যেটা ওয়ান বিগ বিউটিফুলের গাইডলাইনে এখন আসতেছে আমরা দেখতেছি। এবং বড় বড় কোম্পানিগুলো ফর এক্সাম্পল ADP, তারা কিন্তু ক্যালকুলেশন করেই W2 বসিয়ে দিচ্ছে। ইভেন তো আপনি পে চেকে দেখতেছেন 10,000, ওখানে আসতেছে $3,300, something like that. So that's the one you can take the deduction on the overtime. এই ক্ষেত্রে W4 ফর্মটা কিভাবে আপডেট করা যায়? W4 আপনি অলওয়েজ irs.gov ফিল আপ দ্য W4। ওইখানে যদি আপনার ডিপেন্ডেন্ট বেড়ে থাকে, আপনার যদি ডিপেন্ডেন্ট থাকে, তো সেক্ষেত্রে যদি 17 বছরের নিচে হয় তাহলে $2,000 করে পার চাইল্ডের জন্য বসাইয়ে ওখানে ক্যালকুলেশন হবে, আপনার উইথহোল্ডিংটা কাটা হবে। আর যদি 17 বছরের উপরে যায় তাহলে 500 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা বসাবেন ওইটার উপর ভিত্তি করে আপনার উইথহোল্ডিংটা কমানো হবে। তো এই ক্ষেত্রে আপনি ওভারটাইম বা আমরা ট্যাক্স টিপসের কথা বলছি, তো বোনাস এবং ওভারটাইমের যে ট্যাক্স, এইটার দুটোর মধ্যে বোনাস তো আপনার ওভারটাইমে পড়বে না, এটা আলাদা জিনিস। আমাদের এখানে হিসাব রাখতে হবে যে আপনার ওভারটাইম একটা জিনিস, টিপস একটা জিনিস, এই দুইটা ডিডাক্টিবল, এখানে আপনি এটা করতে হবে। তবে ওভারটাইম নিয়ে হয়তো আরও রিসার্চ করে আসতে, কিন্তু আমি ক্যালকুলেশন দেখতেছি এক জায়গায় তারা বলে যাচ্ছে যে আপনার এই বক্স W2 বক্স 1 -7 এটার উপরে সার্টেন অ্যামাউন্ট পার্সেন্টেজ নিয়ে বসালে এটা হয়। আবার আরেকটা হচ্ছে যে প্রিমিয়াম ওভারটাইম, এটা হচ্ছে 1/3, সেটা আপনি এখানে বসাতে পারেন। ইভেন তো আপনার পে স্টপে অনেকগুলো আছে, পুরোটা বসাবেন না, বসালে হয়তো আপনি অডিট হবেন, অডিট হলে আবার এটা রিক্যালকুলেশন হবে, আপনার রিফান্ডটা কমে যেতে পারে। তো আমাদের হাতেও সময় কম, তো সাধারণত আমরা এবারকার এমনিতে তো জটিলতা আছে, আপনিও বলছেন যে ওভারটাইম কর্মীদের সাধারণত যে ভুলগুলো হতে পারে, একটু যদি আপনি কয়েক সেকেন্ডে যদি একটু বলেন। ক্যালকুলেশনটা আপনি 1/3 যে প্রিমিয়াম ওভারটাইমটা আপনি ডাইরেক্টলি বসাই ফেলতে পারেন, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। আবার সফটওয়্যার এমনভাবে সুন্দর করে ওরা ক্যালকুলেশন করতেছে, আপনি নাম্বারটা বসান অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনার ভুল হওয়ার কিছু নেই। তবে ম্যানুয়ালি করলে হয়তো প্রবলেম।
বাট সফটওয়্যারের মাধ্যমে করলে আপনার ডেফিনেটলি আপনার কোনো সমস্যা হচ্ছে না, ওরা দুইভাবেই আপনার ক্যালকুলেশনটা করে ফেলতেছে। আই হোপ ইটস নট গোইং টু বি প্রবলেম। অনেক ধন্যবাদ। আমাদের হাতের সময় কম, তবেও একটু এই বিষয়টা কথা বলতেই চাই, কারণ একটু আগে যে টেলিফোনটা আসছে ভদ্রলোক হয়তো বলেছেন কিছু, কিন্তু ভেতরে কিছু অন্তর্নিহিত কারণ আছে যে তার 1 বছরের ট্যাক্স করলো আর একটা করে নাই, কেন করেন ইত্যাদি। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে একজন অভিজ্ঞ ট্যাক্স প্রিপেয়ারার যদি হয় বা অ্যাকাউন্ট্যান্ট যদি থাকে, সেখানে রিফান্ড খুব বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব এই বিষয়টি যে আমরা কেন ঠকছি বা গোস্ট প্রিপেয়ার যারা আছে। এই আপনার লাইসেন্স প্র্যাকটিশনার কাছে গেলে রিফান্ড বেশি পাওয়া যায় এরকম না, তবে লিগ্যালি মানে গভর্নমেন্টের গাইডলাইন ফলো করে ওটা করতে, মানে যেটা আসবে সেটা আপনি পাবেন। এর অর্থ এই নয় যে আপনি ওদের কাছে গেলে বেশি পয়সা পাবে। যারা লাইসেন্স প্র্যাকটিশনার তারা কিন্তু সব রুল রেগুলেশন জানে, কোন ক্রেডিটটা আপনি নিতে পারবেন। অনেক সময় আছে যে যাদের কোনো আপনার কন্টিনিউ এডুকেশন নাই, তারা কিন্তু অনেক ক্রেডিট সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সো এই যদি আইডিয়া যদি না থাকে, তাহলে তারা কিভাবে এই ক্রেডিটটা আপনার ট্যাক্স পেয়ারদেরকে দিবে, তাহলে তারা লস করতেছে। তো সেই কারণে আপনি অবশ্যই যারা লাইসেন্স প্র্যাকটিশনার, ইনরোল এজেন্ট লাইসেন্স বাই দ্য IRS, আপনার সিপিএ লাইসেন্স বাই দ্য আপনার স্টেট, অ্যান্ড দেন অ্যাটর্নি ওরা হচ্ছে লাইসেন্স বাই দ্য কোর্ট, এই 3 গ্রুপের কাছে গেলে আপনি কোনো জায়গায় কোনোভাবেই ঠকবেন না। আর আপনি যদি আপনার হচ্ছে আপনি যদি যারা এই আপনার লাইসেন্স নয়, রেগুলার প্র্যাকটিশনার কাছে যান এবং কোনো সময় আপ টু ডেট নাই, শুধু মৌসুমে তারা আসে এবং আবার মৌসুম শেষ হলে তারা চলে যায়, এগুলো কিন্তু ডেঞ্জারাস। কারণ আপনার এপ্রিলের 15 তারিখের পরে ওদের কাছে আর পাওয়া যায় না। আপনি অডিট হলে আপনি যে নিয়ে যাবেন দেখাবেন, এই সুযোগটা আর নাই, ঠিক আছে? সো ওরা কন্টিনিউ এডুকেশন নাই না, তারা শুধু সফটওয়্যারের উপর রিলে করে ট্যাক্স রিটার্নটা করে, এবং আপনি পাইলেন না পাইলে নাই, কিন্তু আপনাকে কিন্তু একটা ভালো অ্যাডভাইস দেয় না নেক্সট ইয়ারের জন্য আপনার কি হবে, কোনটা করলে আপনি বেশি, কেন আপনার এবার হয়ে যাচ্ছেন, কেন এটা আপনি কীভাবে সার্ভাইভ করবেন নেক্সট ইয়ারে। অনেক সময় দেখা যায় আপনার প্রচুর ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে এটা কীভাবে নেক্সট ইয়ারে যেন না হয়, এই অ্যাডভাইসগুলো দিতে পারে না। তারা হচ্ছে সফটওয়্যারের উপর ভিত্তি করে এই ট্যাক্স ফাইলটা করে ফেলে। সেক্ষেত্রে সব সময় আমরা সাজেস্ট করবো লাইসেন্স প্র্যাকটিশনার কাছে যাওয়ার জন্য, এবং সেটা IRS এর ওয়েবসাইটে গিয়ে ট্যাক্স প্রফেশনাল ওখানে ক্লিক করলে আপনি আবার জিপ কোড দিয়ে নাম দিয়ে আপনি খুঁজে পাবেন। সেক্ষেত্রে শেষ প্রশ্নটা করবো যে তাহলে ভুল ট্যাক্স করলে দায়িত্বটা কার, করদাতার নাকি ট্যাক্স প্রিপেয়ারের? অফকোর্স ট্যাক্স পেয়ারের, যে ট্যাক্স পেয়ার তার রেসপন্সিবিলিটি বেশি। ওয়াই? কারণ আমরা তাকে দিয়ে দিচ্ছি যে এটা তোমার ট্যাক্স রিটার্ন, লুক অ্যাট দ্যাট, রিভিউ ইট অ্যান্ড সাইন। সো আপনি গভর্নমেন্টকে বলতেছেন আমি রিভিউ করছি তারপর সাইন দিয়েছি। সো চিঠিটা কার কাছে যাচ্ছে? আপনার ট্যাক্স পেয়ারের কাছে। হি ইজ দ্য রেসপন্সিবল পারসন। অ্যান্ড অলসো আপনি ট্যাক্স প্রিপেয়ারদেরকে ফেলে দিতে পারবেন না। এরকম কন্টিনিউ সে যদি ভুল করে, তাহলে হোয়াট হ্যাপেন, IRS তাদের কাছে চিঠি পাঠাবে। প্রথমে দিবে এডুকেশনাল, যে তুমি যে ট্যাক্স রিটার্নগুলো করতেছো এটা ঠিক হচ্ছে না, সো তোমাকে ওয়ার্নিং দিলাম, ঠিক দ্য কন্টিনিউ এডুকেশন। দ্বিতীয় লেটার হচ্ছে তুমি স্টিল ভুল করতেছো, আই উইল কাম টু দ্য ইয়ার অফিস টু ফাইন্ড আউট ওয়াই দেন হাউ ইউ ডু দ্য রিটার্ন। এরপরে যদি আপনি সেম কাজ করেন, দে গোনা রিমুভ দ্য ইউর ইফিন নাম্বার, সো ইউ ক্যান নট ফাইল দ্য ইলেকট্রনিক ফাইল। সো আপনার বিজনেস আউট অফ বিজনেস হয়ে গেলেন। সো আপনি কিন্তু দায়িত্ব থেকে কাউকে বাদ দিতে পারবেন না। তো ট্যাক্স পেপারদেরকে অনেক রেসপন্সিবিলিটি থেকে যায়। এই জন্য বি কেয়ারফুল উইথ দ্য, আই নো দ্য লাইসেন্স প্র্যাকটিশনার, তারা কিন্তু তাদের লাইসেন্স বাঁচানোর জন্য মেক শিওর যেন তারা ঠিক মতো, তারা সবসময় একদম নির্ভুলভাবে লাইসেন্স নাই তাদের বাঁচানোর তো কোনো অপশন আসলে তারা যেমন ইচ্ছা ঘুরায় ফিরে ওই কথাটাই বলার চেষ্টা করেছি আমরা। তো যাই হোক, আমরা চাইবো যে আমরা সবসময় নিজেরা সচেতন থাকবো, এবং যখন ট্যাক্স ফাইল বা আমরা রিটার্ন করব, তখন ট্যাক্স প্রিপেয়ার যেটা করে দেবো ওটার জন্য আমি আবার মিলিয়ে দেখি ভালো করে যে সবকিছু, কারণ মানুষের দ্বারা ভুল হতেই পারে। সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। জনাব মোহাম্মদ হাশেম, আমরা আজকে হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধার সময় সীমানো টপকানো ঘটিতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং এই বিগ বিউটিফুলের আওতায় আইনসম্মতভাবে কিভাবে আমরা সবচেয়ে বেশি ট্যাক্স রিফান্ড পেতে পারি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করি এই ব্যাখ্যার মধ্যে দিয়ে যারা আমরা এখনও ট্যাক্স ফাইল করিনি, তারা নিশ্চয়ই সব রকম ডকুমেন্টসগুলো হাতে নিয়ে আপনার কাছে যাবো, বা আপনাদের মতো যারা ট্যাক্স প্রিপেয়ার অ্যাকাউন্ট্যান্ট আছে তাদের কাছে যাবো, এবং সর্বোচ্চ রিফান্ডটা আমরা ঘরে তুলব। আশা করি আজকে অনুষ্ঠানে আপনাদের অনেক ভালো লেগেছে, এবং জনাব মোহাম্মদ হাশেম, আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিগ বিউটিফুলের আওতায় আমরা আজকে আইনসম্মতভাবে কীভাবে সবচেয়ে বেশি রিফান্ড পেতে পারি বিষয়টি পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করেছি। আশা করি এই ব্যাখ্যার আলোকেই আমরা আমাদের এই বছরের ট্যাক্স রিফান্ডটি ঘরে তুলব সর্বোচ্চ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।